পয়েন্টগুলো লেখার ক্ষেত্রে এই যে এত কিছু লিখছো, জাতীয় জরুরি অবস্থা, এত নম্বর ধারা, এটাকে আরো একটু শর্টে নিয়ে আসো, একদম ধারায় চলে যাও। 352 নম্বর ধারায় কি বলা আছে জানো? বলা আছে জাতীয় জরুরি অবস্থা। কি জাতীয় জরুরি অবস্থা, এটা বলতে থাকবে ওদেরকে। তার মানে তুমি ধারাগুলোকে শুধু লেখো এবং সেটাকে ব্যাখ্যা করতে করতে যাও, তাহলে তোমাকে লিখতে হচ্ছে কম, বলতে পারছো বেশি। সব সময় বোর্ডটাকে প্রপারলি ইউজ করার জন্য আমি লিখবো কম, কিন্তু এটার ব্যাখ্যা করবো অনেক বেশি। স্যার আসতে পারি? নমস্কার স্যার। ধন্যবাদ স্যার। বাপ্পাদিত্য, তাই তো? হ্যাঁ স্যার। বাপ্পাদিত্য কোথায় থাকেন? আমি দক্ষিণ বারাসাতে রায়নগরে থাকি। নিজের সম্পর্কে একটু বলুন। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার দক্ষিণ বারাসাত থেকে আসছি। আমার নাম বাপ্পাদিত্য নাইয়া। 2005 সালে মাধ্যমিক পাশ করি, 2007 সালে উচ্চ মাধ্যমিক, 2010 সালে দক্ষিণ বারাসাত ধ্রুবচাঁদ হালদার কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান অনার্সে বিএ কমপ্লিট করি। 2014 সালে নিশ্চিন্তপুর শ্রী শ্রী রামকৃষ্ণ কলেজ বিএড কলেজ থেকে বিএড পাশ করি। আর 2016 সালে রবীন্দ্রভারতী ডিস্টেন্স থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ করেছি। রাষ্ট্রবিজ্ঞানে যে অনার্স নিলেন নিজের ইচ্ছায়, মানে কেন নিয়েছিলেন? রাষ্ট্রবিজ্ঞানটা সাবজেক্টের মধ্যে এমন কি আছে যে মনে হলো যেটা অনার্স নিয়ে পড়ি? রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আমি নিয়েছিলাম এই কারণে যে রাষ্ট্রবিজ্ঞান পড়ে আমি বর্তমান সমাজে মানে শিক্ষার্থীদের বা পারিবারিক লোকজনকে রাষ্ট্র, ন্যায় বিচার ইত্যাদি সম্পর্কে সচেতন করতে পারবো। বেশ। আচ্ছা, স্পেশালাইজেশন কোন স্পেশাল পেপার কি ছিল? স্যার ডিস্টেন্সে তো স্পেশালাইজেশন বলে কিছু ছিল না তো। কোন ইউনিভার্সিটি ছিল ডিস্টেন্স? রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। আচ্ছা, বেশ। ভালো লাগার পেপার কোনটা? ভালো লাগার পেপার ভারতের সংবিধানের পাঠটা ভালো লাগে। আচ্ছা, আজকে কি পড়াবেন? আমি রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য এটা পড়াবো। আচ্ছা, সংবিধান বললেন নাকি? সংবিধান বলতে কি বোঝায়? সংবিধান বলতে বোঝায় যেখানে মানে দেশ পরিচালনার সব কিছু নিয়মকানুন লিপিবদ্ধ করা আছে, সেটাই সংবিধান। সংবিধানের প্রস্তাবনা আছে জানা আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের প্রস্তাবনাটা কোথা থেকে নেওয়া আছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র। প্রস্তাবনাকে কি বলা হয়? ভারতের সংবিধানের দলিল বলে অভিহিত ভাষ্য। কোনো পাঠ পড়ানোর জন্য রেডি করে এসছে? স্যার আমি ওই রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য এটা পড়াবো বলে রেডি করে এসছি। প্রথমে আসি, রাষ্ট্র শব্দটাকে ইংরেজিতে কি বলে? রাষ্ট্র শব্দকে ইংরেজিতে বলে স্টেট, STAT। এই স্টেট শব্দটা এসেছে ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে। স্ট্যাটাস। এবার আসি, প্রাচীন গ্রিস ও রোমে ছোট ছোট নগর রাষ্ট্র ছিল। প্রাচীন গ্রিসের রাষ্ট্রকে বলছে পলিস, আর রোমের রাষ্ট্রকে বলছে সিভিটাস। SIVITUS। এবার বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রের বিভিন্ন সংজ্ঞা দিয়েছে। তার মধ্যে আমরা অধ্যাপক গার্নারের দেওয়া সংজ্ঞাটাকে গ্রহণযোগ্য বলে মনে করি। গার্নার বলছেন রাষ্ট্র হলো কম বেশি বা বহু সংখ্যক জনসংখ্যা নিয়ে গঠিত এমন একটি জনসমাজ যারা একটা সরকারের অধীনে বাস করে, যারা বাইরের শক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত এবং সেই সরকারের প্রতি জনগণের একটা আনুগত্য থাকে। এটাকে অধ্যাপক গার্নারের দেওয়া সংজ্ঞা বলে মনে করছি। এবার রাষ্ট্রের যে উপাদানগুলো রয়েছে, রাষ্ট্রের উপাদানগুলো প্রথমে রয়েছে নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার আর সার্বভৌমিকতা। এবার নির্দিষ্ট ভূখণ্ড বলতে বোঝায় আমরা যেমন কোনো বাড়িতে যেমন বসবাস করি তার চারদিকে যেমন একটা পাঁচিল দিয়ে
বা এরিয়া করে একটা বাউন্ডারি দেওয়া থাকে, সেরকম রাষ্ট্রের একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকা দরকার। বা আচ্ছা, এখানে এই যে সার্বভৌমিকতা, সার্বভৌমিক মানে কি, মানে কি? সার্বভৌমিকতা বলতে এটা এমন একটা ক্ষমতা, যে ক্ষমতার দ্বারা যে কোনো একটা রাজ্যকে রাষ্ট্র থেকে পৃথক করা হয়। যে এই সার্বভৌমত্বের জন্য সার্বভৌম ক্ষমতা কোনো রাষ্ট্রের থাকলে তার অভ্যন্তরে যে সমস্ত জনগণ বাস করে তারা রাষ্ট্রের নির্দেশ আদেশ মেনে চলতে বাধ্য। ঠিক আছে, বস। রাষ্ট্রের এই 4টে উপাদান তুমি লিখেছো, নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, এটা কোন তাত্ত্বিকের মূলত বলতে হবে? এটা একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে এই 4টে লিখেছো। মানে গ্রহণযোগ্য সংজ্ঞা রাষ্ট্র সম্পর্কে দিয়েছে অধ্যাপক গার্নার। আচ্ছা, একটা শ্রেণীকক্ষের দুটো ছাত্র কখনো এক হয় না, তাই তো? কেন বলো তো? তাদের মানে ভাবনা চিন্তাটা আলাদা হতে পারে। সে তো সব মানুষই আলাদা, কিন্তু কেন? আচ্ছা বেশ, ঠিক আছে। তোমার স্কুলে তুমি টিচার হয়ে গেছো, যে কোনো জায়গায় পোস্টিং নিতে রাজি, এখন তো সেন্ট্রাল কাউন্সিলিং। হ্যাঁ স্যার। 4টে পেতে মরিয়া, তাই তো? আচ্ছা, 4টে উপাদান বললে, আর উপাদান কি আছে? হ্যাঁ, স্থায়িত্ব রয়েছে। সেগুলো লিখলে না তো? আমি পরে বলতাম, এই 4টে পড়িয়ে নেওয়ার পরে আমি ওটা বলতাম, এছাড়াও যে আরো কয়েকটা উপাদান রয়েছে। আচ্ছা, রাষ্ট্রের প্রাণ কোন উপাদানকে বলে? সার্বভৌমিকতাকে। কেন? যে এই সার্বভৌমিকতাটা হলো রাষ্ট্রের সবচেয়ে মূল উপাদান, এর জোরেই সে রাষ্ট্র একটা মানে অস্তিত্ব রাষ্ট্রের টিকে থাকে। রাষ্ট্র আর একটি প্রতিষ্ঠান, হ্যাঁ, দুজনের মধ্যে পার্থক্য কোন জায়গায়? রাষ্ট্র হলো একটা স্থায়ী প্রতিষ্ঠান, স্থায়ী, আর সেই অন্য প্রতিষ্ঠান সেটা অস্থায়ী, সেটা নাও থাকতে পারে। কিসের ভিত্তিতে? এই সার্বভৌমিকতার ভিত্তিতে। আর কিছু? কিছু বলতে স্যার, ওই সদস্য সংখ্যাও কমে যেতে পারে স্থায়ী প্রতিষ্ঠানের। ওই যে প্রতিষ্ঠানটার কথা আপনি বললেন, প্রতিষ্ঠানের সদস্য সংখ্যাও কমে যেতে পারে। আচ্ছা বেশ, তো এই টপিকটা পড়াতে গিয়ে তুমি কোন টিএলএম ইউজ করবে, মানে কোন টিএলএম মনে হয় প্রপার? টিএলএম বলতে আমি চার্ট হিসাবে এই বৈশিষ্ট্যগুলোকে দেখাতে পারি, বা একটা হচ্ছে গিয়ে ভারতের ম্যাপেও দেখাতে পারি। আচ্ছা বেশ, ওখানে কি করে দেখাবে ম্যাপে? ভারতের ম্যাপে ভারতের নির্দিষ্ট সীমানাটা দেখালাম, তারপর ওখানে জনসংখ্যার কথাটাও উল্লেখ করতে পারবো। সার্বভৌমিকতা কি করে দেখাবে? সার্বভৌমিকতা তুমি সবগুলো দেখালে। সার্বভৌমিকতার রিসার্চে দেখেছিল ইনার মিনিং, আউটার মিনিং দুটো আছে, সেই জায়গাটা ধরে কিছু দেখানো যাবে। মানে আভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলতে রাষ্ট্রের ভিতরের যে শক্তি প্রয়োগ করে সেটাও দেখাতে পারবো। ঠিক আছে। আচ্ছা, যেটা ফার্স্ট বিষয় সেটা হচ্ছে ওই কেন সাবজেক্ট চুজ করলে, কারণটা একটু আরো যথাযথ হতে হবে। একদম। দুজন ছাত্র কখনোই এক হয় না, কেন? তারা তো এক হতে পারেই না। দুজন ছাত্রের যে চারিত্রিক বৈশিষ্ট্য, দুটো কারণে এক হয় না। কারণ তাদের বাবা মা আলাদা। জৈবিক কারণ হচ্ছে তাদের বাবা মা আলাদা, তারা জিনগতভাবে আলাদা, এবং তারা কখনোই এক পরিবেশে মানুষ হয়নি। তাই দুটো ছাত্রের বৈশিষ্ট্য সবসময় আলাদাই থাকবে। সঠিকভাবে কনফিডেন্টলি উত্তর দিতে হবে। কনফিডেন্টের খুব অভাব আছে, সেটা ঠিক করতে হবে। যে কোনো গ্রাউন্ড হতে পারে, তোমাকে অ্যাজ এ টিচার হিসেবে সবসময় রেডি থাকতে হবে। আমার এটুকু বলার, আশা করবো দ্বিতীয় যখন তুমি ইন্টারভিউ দেবে এগুলো আর হবে না। আর একটু বাড়িতে আয়নার সামনে একটু প্র্যাকটিস করো, এটুকু বলা। ঠিক আছে, ভালো লাগলো? ঠিক আছে, চলো। তুমি যখন অসুস্থ, তাহলে এই পার্টটা যখন পড়াতে এসছো, ইন্টারভিউ দিতে এসছো, সেটাকেই ভালো করে নজর দাও। আর স্যার যেটা বললেন যে যেটা তোমার পছন্দের পার্ট, সেখান থেকে কেন তুমি অন্য পার্টে পড়াচ্ছ, সেটা কিন্তু তোমাকে ভালো করে ট্যাকেল করতে হবে। আর সব থেকে বড় কথা, যদি প্রশ্ন করে এরকম যে তুমি কেন ডিস্টেন্স থেকে এমএটা করলে, হ্যাঁ রেগুলার ইউনিভার্সিটিতে ছিল, তুমি কি চান্স পাওনি, এরকম প্রশ্ন ছুড়ে দিতেই পারে। আমি তোমাকে বলেছিলাম কি হয়েছিলাম, কিরকম কি বলতে হবে। এছাড়া সব ঠিকঠাক আছে, একটু পড়াশোনা করতে হবে। ঠিক আছে, ভিতরে আসবো স্যার। গুড আফটারনুন স্যার। ধন্যবাদ স্যার। একটু আসছো সাউথ 24 পরগনাস থেকে, তাই তো? ইয়েস।
স্যার 24 পরগনা কেন বিখ্যাত বলবো? স্যার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যেসব কারণে বিখ্যাত সেগুলি হলো এখানে সুন্দরবন আছে, এক দ্বিতীয়ত এখানে সাগর মেলা হয়ে থাকে, তৃতীয়ত জয়নগরের মোয়ার জন্য বিখ্যাত, চতুর্থত এখানকার কিছু বিশুদ্ধ কিছু প্রখ্যাত ব্যক্তিজন এখানে জন্মগ্রহণ করেছেন, যেমন প্রখ্যাত ডাক্তার নীলরতন সরকার, বিখ্যাত গায়ক হেমন্ত মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, বাহ, কবি শক্তি চট্টোপাধ্যায়। বাহ। কত সালে এই দক্ষিণ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা বিভক্ত হয়েছে বা এটা করা হয়েছে? 1987 সালে। বেশ, ঠিক বলেছো। মিন্টু দাস, মিন্টু কত স্কোর করেছো এই যে এসএলএসটিতে লেখনি? 56। 56 করেছো, ভালো স্কোর করেছো। মিন্টু, সরাসরি একটা প্রশ্ন করছি, সেটা হলো তোমাকে একজন শিক্ষক হিসাবে আমরা কেন নির্বাচন করব? কি তোমাদের স্পেশাল গুণাবলী আছে? স্যার, শিক্ষক বর্তমান সময়ে জাতির মেরুদণ্ড এবং সমাজ গড়ার কারিগর, এবং শিক্ষক এই শুধু নিজে নয় একটা সমাজকে এগিয়ে নিয়ে যাবে, এবং এই কোয়ালিটি সম্পন্ন যে থাকতে গেলে একজন ব্যক্তির মধ্যে যে গুণাবলী থাকা দরকার, প্রথম গুণাবলী তার মধ্যে হলো যে পড়াশোনার প্রতি গভীর অনুসন্ধিৎসা। কিন্তু সেই অনুসন্ধিৎসা সবসময় যে মার্কসের মধ্যে দিয়ে প্রতিফলিত হবে তা কিন্তু না, তার পড়াশোনার আগ্রহের প্রতি তার বইপত্র বা তার যে জ্ঞানের যে পিপাসা, সেই পিপাসার মধ্যে দিয়েই প্রকাশিত হয়ে থাকে। এক্ষেত্রে আমি চেষ্টা করি আমার পড়াশোনা বা একাডেমিক যে বিষয় হয়তো সবসময় নাম্বার প্রতিফলিত হয় না, কিন্তু আমি চেষ্টা করি জ্ঞানের অনুসন্ধিৎসা এবং যে আমার জ্ঞানের ক্ষুধাটাকে সবসময় জিয়ে রাখতে, এবং সবসময় চেষ্টা করে থাকি জ্ঞানটাকে অর্জন করতে। রাজনীতি করো? রাজনীতি আমরা সব সময় সর্বদা প্রতিক্ষণের মধ্যে আমরা রাজনীতির সাথে যুক্ত আছি, অতএব আমরা আজীবন আমরা যতদিন বেঁচে থাকবো সবসময় রাজনীতির মধ্যেই যুক্ত থাকবো। কোন পার্টিকে ভোট দাও? এটা খুবই স্যার, এটা আমার ব্যক্তিগত মৌলিক অধিকার এবং গোপনীয়তার অধিকার, রাইট এবং মৌলিক অধিকার, এবং 21 নম্বর ধারায় রয়েছে, 21 নম্বর ধারায়, সরি। এক্ষেত্রে ভোটার অধিকার 21 নম্বর ধারায় রয়েছে, তাই তো? জীবনের গোপনীয়তার অধিকার, জীবনের অধিকার, এই জীবনের অধিকারের সাথে এটা যুক্ত থাকে, অতএব এটা সব জায়গায় না বলাটাই বাঞ্ছনীয় হয়। বেশ, ঠিক আছে স্যার, প্রশ্ন করুন। আচ্ছা, ফার্স্ট যেটা কোশ্চেন সেটা হচ্ছে, তুমি দক্ষিণ 24 পরগনার কথা বললে, তোমার বাড়ি দক্ষিণ 24 পরগনায়। আমরা প্রায়শই বলে থাকি দক্ষিণ 24 পরগনা অনেকটা মানে ইন্টেরিয়র এরিয়া, পিছিয়ে পড়া অঞ্চল। তোমার কি জেলার বাসিন্দা হয়ে কি এটাকে তুমি সমর্থন করো? অফকোর্স স্যার, আমি এটাকে সমর্থন করি, এবং দেখতে গেলে দক্ষিণ 24 পরগনা জেলা দুটো পার্টে বিভক্ত, একটা শহর কেন্দ্রিক দক্ষিণ 24 পরগনা এবং গ্রাম কেন্দ্রিক দক্ষিণ 24 পরগনা। গ্রাম কেন্দ্রিক যে দক্ষিণ 24 পরগনা রয়েছে তার মধ্যেও ডিসপ্যারিটি রয়েছে। এবার আপনারা যদি দক্ষিণ 24 পরগনা একটু অনুসন্ধানে গিয়ে থাকেন বা দক্ষিণ 24 পরগনায় যান, তাহলে দেখবেন আপনার যে ওখানে দুটো ভাগে বিভক্ত রয়েছে গ্রাম এলাকা, যেখানে নামখানা, সাগরদ্বীপ বা এদিকে কাকদ্বীপ, এই অঞ্চলগুলো, এই ব্লকগুলো সরাসরি হাই রোড এবং রেল লাইনের দ্বারা যুক্ত। সেই তুলনায় দক্ষিণ 24 পরগনার যে পূর্ব দিকের যে অংশ, সোনারপুর থেকে যে ক্যানিং দিকে যে রেল লাইন বেরিয়ে যাচ্ছে, এখানকার রেল পরিধি কেবলমাত্র ক্যানিং পর্যন্ত বিস্তৃত, কিন্তু ক্যানিং এর পরেও বাসন্তী এবং গোসাবা ব্লক রয়েছে, সেখানে ছোট ছোট দ্বীপে সেগুলো বিভক্ত, এবং সেখানকার যোগাযোগ ব্যবস্থা নৌকোর ব্যবস্থার মাধ্যমেই হয়ে থাকে, এবং ক্যানিং এবং বাসন্তী ব্রিজের সাথে সংযুক্ত হলেও গোসাবা এখনো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, এবং গোসাবা ব্লকের যে 14টি অঞ্চল সেগুলো এখন ছোট ছোট দ্বীপের মধ্যে বিভক্ত, এবং সেখানকার যে যোগাযোগ ব্যবস্থা এখনো নৌকো ব্যবস্থার মাধ্যমেই হয়ে থাকে। ইলেকট্রিসিটি গিয়েছে 2020 সালেই সবেমাত্র, এবং এখানকার যে মেডিকেল ফ্যাসিলিটিস বা আমাদের যে স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ, এবং একমাত্র গোসাবার যে হসপিটাল রয়েছে এটা গোসাবাই দ্বীপের মধ্যেই রয়েছে, আর অন্য কোথাও হসপিটাল নেই। এবং আমার বাড়ি যেখানে, সেখানে আমার বাড়ি বালিয়াকে, পাশের অঞ্চল বালিটুয়ে হসপিটাল থাকলেও নামেই বিল্ডিং, কিন্তু ডাক্তারি পরিষেবা খুব ভালো নেই, ডাক্তার থাকেই না। এর জন্য তুমি কাকে দায়ী করবে? এগুলোর জন্য স্যার আমরা যে বিচ্ছিন্নভাবে আছি, আমাদের কলকাতা থেকে যে দূরত্ব, বা আমরা যে ছোট ছোট ল্যান্ডলক হিসাবে বলতে পারি,
এবার এখান থেকে এই পরিষেবাগুলো আনতে গেলে আমাদের এখানে সেতু দরকার। আচ্ছা। এখানে এই বিচ্ছিন্ন হিসেবে কাউকে আমাদের দাঁড় করা যায়। দক্ষিণ চব্বিশ পরগনার যে কথা বললে, দূরত্ব যেটা বললে, মালদার দূরত্ব তো অনেক দূরে, বা উত্তরবঙ্গ তো কলকাতা থেকে, শহর থেকে, আমাদের অনেক। রাজধানী শহর থেকে অনেক দূরে। দক্ষিণ চব্বিশ পরগনা তো অনেক কাছাকাছি, 100 কিলোমিটার বাড়ি, মানে 100 কিলোমিটারের মধ্যেই আমরা দেখতে পাই। তাহলে সুন্দরবন যে এলাকা তুমি বলছো, সেটা বলছো অনুন্নত এলাকা, সেটাকে উন্নত করার জন্য তোমার শিক্ষক হিসেবে ভূমিকা কি হবে? শিক্ষক হিসেবে ভূমিকা হবে এখানকার যে শিক্ষা ব্যবস্থা বা যে শিক্ষা ব্যবস্থার যে পরিচয়, সেখানটাকে উন্নত করার আমার হবে প্রধান লক্ষ্য। যদি আমার সুযোগ হয়, আমি এখানেই আমার বাড়ির আশেপাশেই এখানে আমি নেব, পোস্টিং নেব, এবং থেকে বাড়ি থেকেই এখানে আমি যেভাবে ইমপ্রুভমেন্ট করানো যায় আমি সেভাবেই চেষ্টা করব। এবার ইমপ্রুভমেন্টের যে পন্থাগুলো হতে পারে, যে এখানে ক্লাসে পড়ানোর ক্ষেত্রে পাঠ্যপুস্তক কেন্দ্রিক পড়ানোর পাশাপাশি যে আরও অন্যান্য কিভাবে বর্তমান যে আধুনিক ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা চলছে, যে আমরা কেমনভাবে মডার্নাইজ হতে পারি, এবং ডিজিটাল যে ব্যবস্থা বা বর্তমান সময়ে যে ফোন আমরা ব্যবহার করছি, এই ফোনকেও ব্যবহার করে আমরা কেমনভাবে যে আধুনিক শিক্ষাটাকে পেতে পারি, এবং যেগুলো আমরা পিছিয়ে থাকতাম সেটাকে কেমনভাবে উন্নত করতে পারি, এগুলো আমরা ছেলেদেরকে বোঝাবো এবং ছাত্রছাত্রীদের বোঝাবো। কারণ সরকার থেকে আমাদের এখন ফোন মাধ্যমিকের পরে প্রোভাইড করা হচ্ছে, সেহেতু এই অপরচুনিটিটা ছাত্রছাত্রীরা কাজে লাগাতে পারে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশনও নিতে পারে, পাশাপাশি অন্যান্য যে তাদের পরিচিতি বা যে ব্যবস্থা রয়েছে সেগুলোকে তারা ইমপ্রুভমেন্ট করতে পারে। লাস্টে একটা কোশ্চেন করবো। স্যার যেটা বললেন, তোমার পোস্টিং সাপোজ করলো ঝাড়গ্রামে, ঝাড়গ্রামে থেকে তুমি দক্ষিণ চব্বিশ পরগনা উন্নতি কি করে করবে? সেটা স্যার, এই বিষয়টা খুবই কঠিন হতে পারে। এবার যখন সিজনাল ছুটি পড়বে তখন আমি বাড়িতে যাব, এবং বাড়িতে গিয়ে ওখানকার যে আশেপাশে যে আমার যারা ছাত্রসম ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে পড়াশোনার গুরুত্বটা অনুধাবন করতে চেষ্টা করব। আচ্ছা, পড়াবে কোন জায়গাটা? পড়াবো এখন স্যার পলিটিক্যাল থিওরিরই অন্তর্ভুক্ত রাষ্ট্রের বৈশিষ্ট্য। রাষ্ট্রের বৈশিষ্ট্য যদি বলা হয় রাষ্ট্রের উপাদান পড়াতে? এটা রাষ্ট্রের বৈশিষ্ট্যের মধ্যেই তো অন্তর্ভুক্ত হয়ে যায়, আমি অবশ্যই পড়াবো। আচ্ছা, তাহলে উপাদান এবং বৈশিষ্ট্যকে একসঙ্গে পড়াতে পারবে? এবার আলোচনার সুবিধার্থে আমরা আলোচনাকে দুটি ভাগে ভাগ করে নিতে পারি। প্রথম পর্বে রাষ্ট্রের সংজ্ঞা এবং দ্বিতীয় পর্বে রাষ্ট্রের বৈশিষ্ট্য আলোচিত হবে। রাষ্ট্র হলো রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয়, রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের সূচনা এবং সমাপ্তি। তাই আমরা রাষ্ট্রকে বাদ দিয়ে কোনো কিছু ভাবতেই পারি না রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু একটা সমস্যা রয়েছে যে রাষ্ট্রের সংজ্ঞা কি হতে পারে এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা সহমত নন, তাই তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই রাষ্ট্রের সংজ্ঞাকে প্রদান করেছেন। এবং তাদের মধ্যে অন্যতম একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী হলেন হ্যারল্ড ল্যাস্কি। তার মতে যে রাষ্ট্র হলো একটি আধুনিক সমাজ যা শাসক ও শাসিতের মধ্যে বিভক্ত, এবং শাসক তার নির্দিষ্ট পরিসীমার মধ্যে থেকে শাসিতের ওপর নির্দিষ্ট অধিকার বা আনুগত্য দাবি করে। এর পরবর্তী যে রাষ্ট্রবিজ্ঞানী তিনি হলেন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী গার্নার। এই গার্নার প্রদত্ত যে সংজ্ঞাটি, রাষ্ট্রের সংজ্ঞাটি, সেটি সর্বাধিক পরিচিত এবং সর্বাধিক গ্রহণযোগ্য এবং অধিক পরিচিত। তার মতে রাষ্ট্রবিজ্ঞান এবং আইনের শাসনতান্ত্রিক ধারণা হিসেবে রাষ্ট্র হলো এমন একটি সমাজ যা শাসক। এবার দেখিয়ে দিচ্ছি সেই প্রথম হচ্ছে গিয়ে কমিউনিকেশনের দিক থেকে তুমি তো থেমে থেমে বলছো, ধারণাটা হলো রাষ্ট্র হলো, এই যে কথার মধ্যে না কোনো রকমের একটা কন্টিনিউয়েশন নেই। দ্বিতীয়ত আমরা তো ছাত্র, তো আমাদের সঙ্গে তোমার কোনো কমিউনিকেশন নেই, তুমি কিন্তু তোমার মতোই বক্তৃতা যে মেথড সেটাতেই পড়াচ্ছ। তৃতীয়ত তুমি রাষ্ট্রের বৈশিষ্ট্য এই কথাটুকুই শুধুমাত্র লিখেছো এবং এটার পরে অনেক সংজ্ঞা দিয়ে যাচ্ছ, কিন্তু সেটা পরপর বলে যাচ্ছ। চতুর্থত তুমি এখানে কিছু রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানের নামটাকেই তোতলাচ্ছ, কিন্তু তোমার ওগুলো নখদর্পণে থাকবে তুমি একজন রাষ্ট্রবিজ্ঞানের টিচার। এবার প্রথম ভুলটা বলি, এটা একটা বোর্ডের মধ্যে এসেই তুমি রাষ্ট্রের সংজ্ঞা ইত্যাদি লিখতে শুরু করেছো। তুমি কি পড়াচ্ছ, পাঠ একক কি, আজকের তারিখ কত, ছাত্রছাত্রীদের পূর্ব পাঠের কোনো নলেজ আছে কিনা, রাষ্ট্র সংজ্ঞাত বৈশিষ্ট্য পরে পড়াবে, রাষ্ট্র সম্পর্কে সামান্য ধারণা তাদের মধ্যে আছে কিনা সেটা না জেনেই আমি রাষ্ট্র সম্পর্কে পড়াচ্ছি, এটা তো হচ্ছে না।
এতগুলো ভুল বলে দিলেন, ঠিক আছে। এবার আসি এটা সংশোধন করার জায়গায়, সেটা হচ্ছে গিয়ে পড়ানোর ক্ষেত্রে সর্বপ্রথম, তোমরা ভালো আছো তো? আগের ক্লাসে আমরা রাষ্ট্র সম্পর্কে জেনেছি, অনেক ধরনের রাষ্ট্র সম্পর্কে সংজ্ঞা পড়েছি। আজকে আমরা রাষ্ট্র সম্পর্কে কতগুলো প্রাইমারি খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য পড়বো। কি সবাই তৈরি তো? তাহলে বলছি, তারপরে আসবে, অর্থাৎ আমি একটা সিম্পল ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। ওদের সঙ্গে আমার একটা, এটাকে বলা হয় যে একটা বন্ডিং তৈরি হবে, কমিউনিকেশন কমিউনিকেশন। তোমার কথা আমরা কেন শুনবো? তোমার সঙ্গে আমার একটা বন্ডিং তৈরি হবে, তারপর তো শুনবো। তাহলে এইটা প্রথমে তৈরি করে নিয়ে বলতে হবে, ঠিক আছে। আবার বলবো, আমি সাবজেক্টের মানুষ নই, রাষ্ট্রবিজ্ঞান আমার সাবজেক্ট নয়, বাকি কথা দুজন স্যার বলবেন, অন্য এক্সপার্ট এই বিষয়ে। ঠিক আছে, বস। আচ্ছা, ফার্স্ট থেকে শুরু করি। ঢোকা, মানে ঢোকার আগে কোনো সমস্যা ছিল? ওই পাশের রুমে না, মানে শারীরিক কোনো সমস্যা বা মানসিক কোনো সমস্যা? তোমার মুখের এক্সপ্রেশন এমন ছিল ঢোকার সময় যেন মনে হচ্ছিল তোমার কোনো সমস্যা হয়েছে বা আছে, প্রথম। দ্বিতীয়ত, মানে বড্ড মনে হচ্ছে তুমি নিঃশ্বাস নিয়ে নিয়ে, দম নিয়ে নিয়ে কথা বলছো। মানে সেটা কি কোনো সমস্যা, শারীরিক কোনো সমস্যা হচ্ছে? নার্ভাস ফিল করছো? নার্ভাস একটু হালকা, অনেকটা নার্ভাস, অনেকটা। এবং এটা ঠিক আছে, তোমার ভালো লাগার বিষয় যেটা, সেটাই তুমি পড়াচ্ছ, অসুবিধা নেই। কিন্তু স্যার যেটা বলেন, গিয়ে প্রথমে ডেট লিখতে হবে, আজকের পার্ট কি সেটা লিখলে, টপিক, মানে বেসিক্যালি যেটা দরকার, একটা ইউনিট হয়, তার কিছু সাব ইউনিট হয়। আগে এটা ঠিক করো যে তোমার ইউনিট কি আর সাব ইউনিটে কটা ভাগ করেছো। এটা বাড়ি থেকে ক্লিয়ার হয়ে যাও যে আমার ইউনিট এটা, সাব ইউনিট 3টেও হতে পারে, 4টেও হতে পারে, তার থেকে একটা নিয়ে আমি পড়াবো। এটা আগে ক্লিয়ার হয়ে তারপর তুমি পড়াতে যাও। আমি তোমাকে বললাম রাষ্ট্রের সংজ্ঞা বৈশিষ্ট্য তুমি পড়াও, তার মানে তোমার দুটো সাব ইউনিট মার্চ করছো তুমি, ঠিক আছে। এবার সংজ্ঞা বৈশিষ্ট্য যখন তোমাকে আমি বলছি, তার মানে তোমাকে শুরু করতেই হবে রাষ্ট্র দিয়ে। আর যখনই কোনো স্পেসিফিক কারো নাম বলবে, সেটা ল্যাস্কি হোক, পার্কার হোক, যার নামই হোক, লিখে দাও। তোমার প্রথম যে বলাটা, মানে তোমার জেলার সম্পর্কে খুব ভালো, যতটা তুমি বলেছো, মানে বোঝা যাচ্ছে তোমার নলেজ আছে, ওখান থেকে কে জন্মেছে, কে আছে ওখান থেকে, এগুলো জানতে চাই, এগুলো খুব ভালো জিনিস। সেলফ ইন্ট্রোডাকশন খুব ভালো, অসুবিধা নেই। কিন্তু যখন তুমি আরেকটু এগোচ্ছ, তখন তোমার এই যে শ্বাস নিয়ে নিয়ে কথা বলা, এটাই তোমার নেগেটিভিটি তৈরি করছে। মানে এটা তোমার একটা পজিটিভ যে জায়গাগুলো, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি আগে এই রাষ্ট্র কেন এলো বা তার যে ব্যাকগ্রাউন্ড, সেটা কিন্তু আমি বলেছিলাম বারবার করে তোমাদের ডেমোর সময়। সেটাও কিন্তু আসা দরকার ছিল যে আমি হঠাৎ করে রাষ্ট্র কেন এলো। আগে তো সমাজ ব্যবস্থা ছিল, আমি রাষ্ট্র বৈশিষ্ট্য পরে যাব। রাষ্ট্র কেন এলো, রাষ্ট্র কি, সেটা আগে যাই, তারপরে মানুষ থেকে শুরু করে পাড়া, অত যেতে হবে না। আমি বলছি অত ব্যাকগ্রাউন্ডে যেতে হবে না, কিন্তু স্টার্টিংটা, সময় কম, হ্যাঁ, 1 লাইন 2 লাইনে পুরো বিষয়টাকে সাম আপ করো। ব্যাস। এই স্টার্টিংটা আর বডি ল্যাঙ্গুয়েজ যে বিষয়টা, হ্যাঁ, শুধু এক জায়গায় দাঁড়িয়ে একটা কোণে দাঁড়িয়ে পড়িয়ে দিলাম, ব্যাপারটা হোল ক্লাস তো দাঁড়িয়ে আছে। এখানে এরকম ম্যানেজমেন্টটা খুব দরকার। আচ্ছা, আর যদি জিজ্ঞেস না করো, তোমাকে একটা ম্যাজিক টিপস দিয়ে দিচ্ছি, এত জটিলতম করে যাচ্ছি না। তুমি তো পূর্ব পাঠের 1 লাইন হলো বলবে, ওইখানে ওই যে ওটা লিখতে 30 সেকেন্ড সময় লাগা উচিত, যেন আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তুমি বলতে বলতে ওটা লিখে ফেলবে। যে তোমরা তো রাষ্ট্রের সংজ্ঞা আগের ক্লাসে আমরা পড়েছি, তাহলে রাষ্ট্রের সংজ্ঞা পড়তে গিয়ে আমরা এই শিখেছি, এই বলতে বলতে লেখা হয়ে গেছে তোমার, কি তাই তো? একদম। তাহলে কাউকে জিজ্ঞেস করারই দরকার নেই যে আদর্শ ক্লাসরুমে তার উপর জিজ্ঞেস করলে আবার তারা বিরক্ত হবে। কারণ তোমাকে যখন পড়াতে বলেছে মানেই তারা ছাত্র, এবং কিছু কিছু বোর্ড মেম্বার এত ভালো, তারা বলেই দেবে যে আমাদের ছাত্র হিসেবে ভেবে তুমি একটা ক্লাস নাও। প্রথমত তোমাকে যখন বোর্ড ইউজ করতে দেওয়া হয়েছে, আমরা কি যা ইচ্ছা তাই ভাবে ডেটটা লিখে দিই? এই যে ডেটটা যেভাবে লিখেছো, এটা তো সঠিক অ্যাপ্রোচ নয়। বোর্ডটা হচ্ছে আমার কাছে কি স্কোয়ার, অর্থাৎ এই রকম ভাবে আমি এর মধ্যেই পড়াবো, এর মধ্যেই লিখবো, এই কোণায় থাকবে আর ওই কোণায় থাকবে, তাই তো? তার মানে এটা হচ্ছে এক ধরনের, তুমি তো খুব গঠনমূলক, তুমি তো খুব আদর্শভাবে পড়াও, সেটার একটা দিক হচ্ছে এই দিকটা, ঠিক আছে। দ্বিতীয়ত, তুমি যখন পড়াচ্ছ, এই যে বোর্ডে দাঁড়াচ্ছ, বোর্ডে কিভাবে দাঁড়াতে হয়, কত ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়াতে হয় জানো? এটা তো কেন্দ্রীয় বিদ্যালয় কিন্তু শেখায়, হ্যাঁ 45, ভেরি গুড। কিন্তু তুমি যখন পড়াচ্ছ মুখে বলছো এবং এইভাবে করে তুমি লিখে যাচ্ছ, ফলে যারা স্টুডেন্ট পিছনে আছে কেউ কিন্তু এই লেখা দেখতে পাচ্ছে না, বোঝা গেল তো? 45
ডিগ্রি অ্যাঙ্গেলে মোটামুটি ভাবে দাঁড়িয়ে ওদের সঙ্গে যে কমিউনিকেশন আমার হচ্ছে ওটা কখনো ছিন্ন হবে না, ওটা ল্যাক হবে না। এবং কথা বলার সময় তুমি পড়াচ্ছ যখন, তুমি কিন্তু নিজেই পড়াচ্ছ, নিজেই শুনছো, ওরা বুঝছে কি বুঝছে না, ওদের কাছ থেকে কোনো ফিডব্যাক আসছে কি আসছে না, ওরা তোমার পড়া শুনতে ইন্টারেস্ট পাচ্ছে কি পাচ্ছে না, তোমার কিন্তু সেক্ষেত্রে কোনো খেয়াল নেই। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, মোটামুটি ভাবে, যদিও আমার পলিটিক্যাল সায়েন্স কিন্তু সাবজেক্ট নয়, তাহলে তা সত্ত্বেও আমি ওয়ে অফ টিচিংটা তোমাকে দেখানোর চেষ্টা করছি। তাহলে আজকে আমরা জরুরি অবস্থা সম্পর্কে জানবো। তোমরা কি কখনো জরুরি অবস্থার সম্পর্কে জেনেছো বা শুনেছো এই নামটা? তাহলে দেখো, জরুরি অবস্থা অনেক ধরনের হয়, তার মধ্যে একটা হচ্ছে এই শাসনতান্ত্রিক অচল অবস্থা, অর্থাৎ যখন কোন একটা স্টেটের শাসন ব্যবস্থা ভেঙে পড়ে তখন রাষ্ট্রপতি শাসন বা সেন্ট্রাল গভর্নমেন্ট দখল করে নেয় যাতে সেই শাসন ব্যবস্থাটাকে ঠিক করে রাখা যায়। তাহলে এই যে একটা কমিউনিকেশন ওদের সঙ্গে হচ্ছে বা কথা বলছো, ওদের কাছ থেকে উত্তর জানতে চাইছো, এটা সব সময় তোমাকে কন্টিনিউই বজায় রাখতে হবে। তাহলে এই জায়গাগুলো তোমার ভুল ছিল। আরেকটি ভুল হচ্ছে, তোমাকে যখন প্রশ্ন করা হচ্ছে তুমি বলছো আমি একটু সময় নিয়ে নিচ্ছি, এখানে কেউ তোমাকে সময় দেওয়ার জন্য বসে নেই, বরঞ্চ যত কম সময় পারবে তোমাকে ওরা জানাবে। তখন কি হবে, দুটো এখানে হবে, হয় আমি প্রশ্নের উত্তর পারি, কনফিডেন্টলি আমি প্রশ্নের উত্তর দেব, আর না হলে এই মুহূর্তে আমার স্যার মনে পড়ছে না বা এটা আমার জানা নেই। এই যে আমার জানা নেই এটাও কনফিডেন্টলি বলাটা একটা আর্ট। হতে পারে তুমি 5টা প্রশ্নের মধ্যে 4টেই পারোনি, কিন্তু চাকরি তোমার। কেন? কারণ তুমি পারোনি এটাকেও এমন ভাবে বোঝাতে পেরেছো, যারা ওখানে বসে আছে তারা বুঝতে পেরেছে যে তুমি এই মুহূর্তে জানো না, বাট তুমি কিন্তু জানো। ব্যাপারটা হচ্ছে বোর্ড ওয়ার্কটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। তুমি কিন্তু হঠাৎ করে চাইলে হঠাৎ করে কেউ বোর্ড ওয়ার্ক করতে পারবে না, যে একদম প্র্যাকটিস করেনি, এত সহজ বিষয় নয়, তোমাকে প্র্যাকটিসটা করতে হবে। তার জন্য এটা পাশাপাশি না লিখে তুমি যদি একটা ছকের মধ্যে দিয়ে রাখাতে সেটা আরো বেটার লাগবে, ওখানেই তোমার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি ওখানেই তুলে ধরতে পারছো। যত সুন্দর করে বোর্ডটা সাজাতে পারবে, বুঝেই যাবে টিচাররা তোমার 1 মিনিটে 2 মিনিটের মধ্যে, মাত্র তো 4 মিনিট সময় দেবে, তার মধ্যেই বুঝে যাবে যে কি করতে চাইছো তুমি। আরেকটা জিনিস, ওখানে বারবার করে আমরা কলেজে পড়াতে গিয়ে এটা বারবার বলি, জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল এমার্জেন্সি, এই কথাগুলো বারবারে দরকার নেই। কারণ ওখানে তোমার বাংলা ভার্সানে পড়াচ্ছ, তো দুটো ভার্সানের স্টুডেন্ট নেই, মানে শুধু বাংলা ভার্সানের স্টুডেন্টই আছে। জাতীয় জরুরি অবস্থা বলতে জাতীয় জরুরি অবস্থায়, আচ্ছা, ন্যাশনাল এমার্জেন্সি দরকার নেই। ঠিক আছে, তুমি শাসনতান্ত্রিক অচল অবস্থা জনিত জরুরি অবস্থা যেটা, ওখানে শুধু শাসনতান্ত্রিক অচল অবস্থা লিখেছো, আগেরটা লিখেছো জাতীয় জরুরি অবস্থা, এখানে কিন্তু ধরবে। আবার পরেরটা লিখেছো আর্থিক জরুরি অবস্থা, তুমি মাঝখানেরটায় কেন লিখলে না শাসনতান্ত্রিক অচল অবস্থা জনিত জরুরি অবস্থা? ঠিক আছে, এইগুলো কিন্তু মাইনাস পয়েন্ট। আর যখনই বোর্ড ইউজ করবে, স্যার যেটা বললেন যে এই জায়গাটা দেখে নেবে, ওটা তোমার ডেটটা প্রপারলি এভাবে যেখানে সাবজেক্ট লিখেছো পল সায়েন্স, ঠিক ওখানে সেম ওইভাবেই হবে ডেটটা, এই অ্যাঙ্গেলে নয়, একদম এই অ্যাঙ্গেলে। ঠিক আছে,